আরে আরে এই তো সৌরভ গাঙ্গুলির বাড়ির পাশের বাড়িটাতেই সাজাতে গিয়েছিলাম আর কি, দেখতে থাকো। সেসব কথায় না হয় পরে যাচ্ছি, আগে দেখো ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর সাজানো রয়েছে। টুক করে দেখি সবাই প্রণামটা করে নাও তো ঠাকুরকে। এই মুহূর্তে কি ডিসকাশন চলছে জানো? দিদিকে আমি জিজ্ঞাসা করছি, এই যে তুমি বিয়ে করছো তোমার ফিলিং আসছে কোনো রকমের? বলছে না, মনে হচ্ছে কোনো দাদার বিয়েতে সাজগোজ করছি। আর এই দিদির বিয়ে ছিল ঠিক আমার দিদির বিয়ের আগের দিন, মানে 6 ডিসেম্বর। আমি জিজ্ঞাসা করছিলাম আমার বাড়িরটাতেও কিন্তু সেম অবস্থা, একটু বলো তো কী করলে বিয়ে বিয়ে ফিলিংটা আনা যায়। বাবারে বাবা, বিয়ে বিয়ে ফিলিং তো জানি না, কিন্তু বাপরে বাপ, ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, সব মিলিয়ে যেন একটা গা গোলানোর মতো সিচুয়েশান। বাপরে বাপ, তার উপরে আবার খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, না ভালো করে বসতে পারছি, না খেতে পাচ্ছি, শুতে পারছি, শান্তিতে থাকতে পারছি, বাড়ি ভর্তি লোকজন, ওফ ওরে বাপরে বাপ, কী পরিস্থিতি। না না, এটা দিদির কথা না, এটা আসলেই সব ব্রাইডদেরই মনের কথা। তার কারণ কি বলতো, ব্যাপারটা এই রকমই হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আত্মীয় স্বজন না থাকলে সেই বিয়ে বিয়ে একটা বেশ জমজমাট বাড়ির ব্যাপারটাও তো লাগে না, তাই না? ও মা, দেখেছো এত কিছুর মাঝখানে তো বলতে ভুলেই গেছি কোথায় সাজাতে গিয়েছিলাম। আচ্ছা, প্রথমে যে ইন্ট্রোটা দিলাম সেটা শুনে কজন বুঝতে পেরেছো বলো তো কোথায় সাজাতে গেছি? আলাদা করে বলবো না, আমি আজকে কমেন্ট সেকশানে শুনতে চাই কারা কারা ঠিক ধরতে পারো যে আমি আজকে কোথায় গিয়েছিলাম সাজাতে। একটা কথা কিন্তু আমি এখানে বলবোই, আমার সর্বক্ষণের সঙ্গী হিসেবে টুম্পা আমার সাথে যায়, সেটা তোমরা সবাই জানো। এই জায়গায় গিয়ে কিন্তু টুম্পার খুব শরীর খারাপ হয়ে গিয়েছে, রীতিমতো দুবার বমিও হয়ে গিয়েছিল। এবার বমি হওয়ার পরে কী হয়, শরীরটা একটু হালকা হয়ে যায়, পেটটাও ফাঁকা হয়ে যায়। যাই হোক, সেটা তো হলোই। এবার পেট ফাঁকা হয়ে যাওয়ার পরে পেলেও ওর ভীষণ রকমভাবে খিদে। আর হ্যাঁ, দিদির বাড়ির লোকজনেরা কিন্তু সেই শরীর খারাপের মধ্যে দেখে ওকে একটু ডালিয়া খেতে দিল। সত্যি বলতে কি, এটা হয়তো আলাদা করে বলার দরকার পড়তো না, কিন্তু এই জিনিসটা এতটাই মিষ্টি এবং মন ছুঁয়ে যাওয়া যে এটা না বলে আমি ঠিক থাকতে পারলাম না। এই ধরনের যে নিজস্ব একটা ব্যাপার দেখানো, এগুলোর মধ্যে এতটা একটা ভালোবাসা লুকিয়ে থাকে যে মনে হয় যে হ্যাঁ, কোথাও গিয়ে যেন এই যে কাজ করছি আমরা, একটা অন্য জায়গায় আসছি, অন্য মানুষের বাড়িতে, এই খারাপ এক্সপিরিয়েন্স কিছু কিছু হয়, সেগুলোর ঊর্ধ্বে গিয়ে এগুলো না মন জয় করে নেয় আমাদের। তাই থ্যাংক ইউ সো মাচ দিদি, যদি এই ভিডিওটা দেখে থাকো। সেদিন আমার অসুস্থ অ্যাসিস্ট্যান্টকে চাঙ্গা করে দাঁড় করানো এবং আমার কাজটা 50%, আর সত্যি বলতে কি আমার অ্যাসিস্ট্যান্ট মানে টুম্পার কাজ 50%। ও যদি অকেজো হয়ে পড়ে না, মনে হয় যেন আমার ডান হাতটা অকেজো হয়ে পড়লো। ওই দিনকে ওকে চাঙ্গা করে তোলা এবং পুরো কাজটা ঠিকঠাকভাবে করা। তো যাই হোক, দিদির পছন্দটা পুরোটাই ছিল একটুখানি বনেদি হবে, একটু সাবেকি হবে। দিদি কাজল পরতে চায়নি। কাজল পরতে না চাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু দিদির বাঁ চোখটা দিয়ে জল বেরোচ্ছিল। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না, কোনো রকমভাবে কাজল দেওয়াই যাবে না। শ্যাডোর পরেও কিন্তু ভীষণ রকমভাবে জল বেরোচ্ছিল, তো সেটাকে আমরা ম্যানেজ করে নিয়েছিলাম ঠিকঠাকভাবে। কলকা একদমই খুব সিম্পল এবং সোবার রাখা হয়েছিল। আর লিপটা দিদি চেয়েছিলেন যে কোনোভাবে যেন ওভারড্র না হয়ে যায়, একদম দিদির যে লিপের শেপ রয়েছে সেটাই যেন আমরা মেনটেন করে করি, আর সেটাই যেন আমরা লাল লিপস্টিক ইউজ করি। তো একদমই তাই, সেরকমই আমি করেছিলাম। একদম যে প্রপার ডিপ রেড সেটা বলবো না, বাট একটু মিক্স করে আমরা ইউজ করেছিলাম। আর এই হচ্ছে মোটামুটি চুল বাঁধার আগেকার সিচুয়েশান, তোমরা দেখে জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, এর মাঝখানে বলে রাখি, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 8ই এপ্রিল থেকে। যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। একটা কথা না, আমি আজ অবধি বুঝতে পারি না, আমি এরকম আলু পচার মতো মুখ করে যে কাজ করি, আর কত সুন্দর সুন্দরভাবে স্মাইল দিয়ে দিয়ে পোজ করে করে কত আর্টিস্ট কাজ করে, আমি না একদম করতে পারি না, জানো তো। আমার না মন প্রাণ সব কিছু, সমস্ত কনসেন্ট্রেশন পুরো কাজটার মধ্যে ঢুকে যায়। ওই সময় যে আমার পাশে ক্যামেরা আছে, আমাকে একটু হাসতে হবে, এই সব কোনো জিনিস আমার মাথায় চলে না। তাই কত মানুষ ভাবে যে আমি ভীষণ রাগী, আমি মুখটাকে একদম একদম সে ভার ভার করে রেখে কাজ করি। যাই হোক, না, সেটা একেবারেই না। আমি খুব সাধারণ একটি মেয়ে এবং খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করি, রাগিটাগি একদম কিচ্ছু না। তো যাই হোক, তীর প্রেফারেন্স ছিল হেয়ারস্টাইলে যে খুব বেশি একদম ফোলা হবে না, ব্যাপারটা একদম সাটেল হবে, সফট হবে। তো সেরকমই রেখেছিলাম। এখানে তো মানে মাঝখানে মানে ফটোগ্রাফারদের মানে ছবি তো কী বলো, ছবির বন্যা বয়ে যাচ্ছে। যাই হোক, সেটাও ওদের জন্য খুব দরকারি, যেরকম আমাদের জন্য আমাদের কাজটা দরকারি বললে হবে না। প্রত্যেকেই সেখানে কাজ করতে গেছে এবং ব্রাইডও চায় সাজগোজ করে সুন্দর তার ফটোই তুলতে। তো যাই হোক, লাস্ট ফিনিশিংগুলো আমরা করছিলাম, কিন্তু এই টাইম অবধি না আমাদের একটুখানি দেরিই হয়ে যাচ্ছিলো। তো তাড়াহুড়ো করে আমার অসুস্থ অ্যাসিস্ট্যান্ট চাঙ্গা হয়ে গিয়ে সব কিছু মানে নিজের হাতে দায়িত্ব নিয়ে যে প্রিয়াদি তুমি সরে যাও, আমি বাকিটা করে নিচ্ছি, তো করে ফেললো একদম চটপট করে। আর এখানে সুন্দর করে এক একটা জিনিস দিদিকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো আজকে আমার ব্রাইডের মধ্যে? অন্যান্য ব্রাইডদের থেকে কি খালি খালি লাগছে একটু বলো, যদি কেউ ধরতে পারো। হ্যাঁ, নাকের পরে নেই। দি কিন্তু কোনো রকমের নাকে কিছু পরেনি, মানে বড় নথও নয়, ছোট কিছুও নয়, ওটা দির পছন্দ না। যাই হোক, যার যেরকম চয়েস অবশ্যই জানিও। আমার আজকের এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে তোমাদের। আর যারা ক্লাস জয়েন করতে চাইছো আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস, তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। মাত্র 20টা সিট অ্যাভেলেবেল রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।